শ্রমিকের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। স্বেচ্ছায় লোহার খাঁচায় ঢুকে হয়রানির অভিযোগ নোবেল জয়ীর। বক্তব্য অসত্য বলছেন আইনমন্ত্রী। মিয়ানমারে সংঘাতের কারণে কাল থেকে কক্সবাজার থেকে সরাসরি পণ্য বোঝাই ট্রলার যাবে সেন্ট মার্টিন। শাহপরীর দ্বীপ হয়ে কোস্টগার্ডের নিরাপত্তায় যেতে পারবেন যাত্রীরা। এবং আরও একটি মাদার ভেসেলের মালিকানা পেল বাংলাদেশ। ১৭তম জাহাজে কর্মসংস্থান হবে দেশীয় নাবিকদের। আমদানি রপ্তানি বাড়ার আশা। এদিকে রাজধানীর উত্তর সিটিতে ৬ ঘন্টা এবং দক্ষিণে ২৪ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকার ২ মেয়র। তবে এজন্য নগরবাসীকে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সকালে রাজধানীতে ঈদগাহ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন শেষে একথা বলেন ২ মেয়র। মেয়র বর্জ্য অপসারণের জন্য নতুন ৪০টি বিশেষ ট্রাক যুক্ত করেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বহরে। ফলে গতবারের চেয়ে এবার বর্জ্য অপসারণে উত্তরের সক্ষমতা আরও বৃদ্ধি পেল। মেয়রের ঘোষণা, ঈদের দিনই পরিচ্ছন্ন হবে তার ঢাকা উত্তর। আমি কথা দিতে চাই, ইনশাল্লাহ ৬ ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। নির্দিষ্ট স্থানে পলিব্যাগের মধ্যে যেটি আমি দিচ্ছি ১০,৪০,০০০ পলিব্যাগ দেওয়া হয়েছে এবারটা। স্বল্প সময়ে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়রও। তবে দক্ষিণে অলিগলি বেশি থাকায় তার সময় লাগবে ঈদের দিন দুপুর থেকে পরদিন দুপুর পর্যন্ত। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে একথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র। আমরা ঈদের দিন দুপুর ২টা থেকে ইনশাআল্লাহ সেই কার্যক্রম শুরু করব এবং আমরা এটাও আশাবাদী যে গতবারের ন্যায় সফলতার সাথে ইনশাআল্লাহ আমরা ২৪ ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম। এবার শ্রমিকের টাকা আত্মসাতের মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ২৬ কোটি টাকা দুর্নীতির মামলায় ইউনূস সহ ১৪ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সাক্ষ্য গ্রহণ শুরু হবে ১৫ জুলাই। লোহার খাঁচার মধ্যে রাখা নিয়ে ক্ষুব্ধ ইউনূস আনলেন হয়রানির অভিযোগ। উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার আইনজীবী। আর দুদক আইনজীবী বলছেন, শ্রমিকের স্বার্থ কখনোই দেখেননি এই নোবেল। কল্যাণ তহবিল থেকে শ্রমিকের পাওনা ছিল ৪৩৭ কোটি টাকা। এর মধ্যে ২৫ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ আসামির বিরুদ্ধে। দুদকের তদন্তে উঠে আসে শ্রমিক কর্মচারী প্রতিনিধি আইনজীবীর সঙ্গে যোগসাজশের মাধ্যমে জালিয়াতি করে টাকাগুলো বেহাত করা হয়। বুধবার আলোচিত এই মামলায় আদালতে হাজির হন অধ্যাপক ইউনূস। ছিলেন অন্য ১৩ আসামিও। তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে নির্দোষ দাবি করেন আসামিরা। এ সময় আদালতে উপস্থিত ছিলেন কয়েকটি দেশের প্রতিনিধিও। পরে ইউনূস সহ ১৪ আসামির বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় ১৫ জুলাই। ইউনূসের দাবি, তাকে হয়রানি করা হচ্ছে। একই সুরে কথা বলেন তার আইনজীবীও। দুদক বলছে, সব হচ্ছে আইন ও প্রমাণের ভিত্তিতে। যে একটা হলো যে আমি রক্তচোষা, একটা হলো আমি সুদখোর, একটা হলো যে আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি, আমি চারদিকে ষড়যন্ত্র করে বেড়াই। এগুলো হলো হয়রানি। যে কথার কথা বলেই যাচ্ছে। আগে অভিযোগ করেছে লেবার কোর্টে, আপনি কেন শ্রমিকের প্রাপ্য দিলেন না? আর এইখানে প্রাপ্য দেওয়ার পর বললেন আপনি তাদের প্রাপ্য দিয়েছেন, তাদের সাথে কেন দিলেন, কেন নেগোসিয়েশন করলেন? এটাই হচ্ছে অপরাধ। প্রফেসর ইউনূস তিনি তো শ্রমিকের স্বার্থ কোনোদিন দেখেননি। একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট করেছিলেন, সেই সেটেলমেন্ট এগ্রিমেন্টটা জাল ছিল। কারণ সেখানে যেদিন এগ্রিমেন্ট করেছেন সেদিনই তারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছেন, অথচ ডকুমেন্টসে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা ১ মাস পরে হয়েছে। বিচার শুরু হওয়া ১৪ জনের মধ্যে ডক্টর ইউনূস সহ ৭ জন গ্রামীণ টেলিকমের, ৩ জন শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা এবং ২ জন আইনজীবীও রয়েছেন। আইনের যে ২ ধারায় আসামিদের বিচার শুরু হচ্ছে, এর এক ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড, আরেক ধারায় ১০ বছরের শাস্তির বিধান রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের সংঘাতের কারণে কাল থেকে কক্সবাজার থেকে সরাসরি পণ্য বোঝাই ট্রলার যাবে সেন্ট মার্টিন। আর শাহপরীর দ্বীপ হয়ে কোস্টগার্ডের নিরাপত্তায় যেতে পারবেন যাত্রীরা।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসন। একের পর এক মিয়ানমারের গুলিবর্ষণ ঘটনায় টানা 7 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে বন্ধ রয়েছে নৌযান চলাচল। এতে খাদ্য সংকট দেখা দিয়েছে দ্বীপ বাসিন্দাদের। একই সঙ্গে অসুস্থ অনেককে সেন্ট মার্টিন থেকে পাঠানো যাচ্ছে না টেকনাফে। চরম ভোগান্তি আর শঙ্কায় ছিলেন তারা। আরও একটি মাদার ভেসেলের মালিকানা পেল বাংলাদেশ। এ নিয়ে ১৭তম জাহাজ আসলো বাংলাদেশের মালিকানায়। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গভীর বঙ্গোপসাগরে অবস্থান নিয়ে আছে বাংলাদেশের মালিকানাধীন ১৭তম জাহাজ এমভি জাহান 1। বাংলাদেশের কেএসআরএম গ্রুপ জাহাজটি কিনে বাংলাদেশে আনার পর নতুন নামকরণ করা হয়েছে। বাংলাদেশি মালিকানাধীন ১৭তম জাহাজের রেজিস্ট্রেশন পেতে গত 1 মাসের বেশি সময় ধরে লড়াই করছিল দেশের প্রতিষ্ঠিত 4টি শিল্প গ্রুপ। এই লড়াইয়ে এগিয়ে যেতে দ্রুত নিয়ে আসা হয়েছে এই জাহাজটি। আমরা আমাদের বাংলাদেশের পতাকা হ্যান্ডওভার হবে এবং সমস্ত সার্টিফিকেট এবং প্ল্যানের ভিতরে বাংলাদেশের এন্ট্রি এবং বাংলাদেশ রেজিস্ট্রার হিসেবে বাংলাদেশের সাইন হবে। বাংলাদেশি নিবন্ধন পেতে বাংলাদেশে আসার আগেই ইন্দোনেশিয়া থেকে নিয়ে এসেছে বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৯,০০০ মেট্রিক টন কয়লা। ইটস এ নাম্বার বাট ইট ইজ এ সাইন অফ গুড সাইন, যেটা হয়তো আমাদের কাছে বলতে বা আপনাদের বলতে এটা খুব আনন্দদায়ক হবে। বাংলাদেশি মালিকানাধীন জাহাজগুলোতে শতভাগ দেশীয় নাবিক নিয়োগ হয়, বাড়ছে কর্মসংস্থান। এই জাহাজের ক্যাপ্টেন হিসাবে আমি আজকে নিযুক্ত হলাম, আমি অনেক বেশি আনন্দিত। বর্তমানে কেএসআরএম গ্রুপের 25টি, ম্যাগনা গ্রুপের 25টি, আকিজ গ্রুপের 10টি, এইচআর শিপিং এর 8টি এবং বসুন্ধরা গ্রুপের 7টি জাহাজ পণ্য পরিবহন করছে। চলতি বছরে জাহাজ কেনা হয়েছে 8টি, আরও অন্তত 10টি জাহাজ কেনার পর্যায়ে রয়েছে। আর আজ পূরণ হলো ১৭তম জাহাজের রেজিস্ট্রেশন। গভীর বঙ্গোপসাগর থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন জনপদের সময়। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগতি অব্যাহত রাখার আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সেনাপ্রধানের বিদায়ী দরবার অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর আগে তাকে স্বাগত জানান ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাশিহুর রহমান ও ঘাটাইল এরিয়া কমান্ডার। বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির গর্ব হিসাবে প্রতিষ্ঠিত রাখার দৃঢ় প্রত্যয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করার সন্তোষ প্রকাশ করেন সেনাপ্রধান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়।